আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েট প্রসেসিং এর আনুষ্ঠানিক 4 নম্বর লেকচারে সবাইকে স্বাগত। ওয়েট প্রসেসিং 2 এর আগের লেকচারে আমরা প্রিন্টিং পেস্টের ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে জানছিলাম। এখন আমরা সরাসরি প্রিন্টিং যে প্রিন্টিং এর বিভিন্ন প্রকারভেদ আছে, মেথডগুলো আছে, ওগুলো সম্পর্কে জানবো। আর তারপরে একটু আমরা ইন ডিটেইল যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রিন্টিং এর মেথডগুলো এখানে একটু একবার দেখে নেন সবাই, তারপরে আমরা এটা বর্ণনাতে যাব। ব্লক প্রিন্টিং। ব্লক প্রিন্টিং কোনটা আমরা কি চিনতেছি নাম শুনে? ব্লক প্রিন্টিং হ্যাঁ, কাঠের অথবা ধাতব বিভিন্ন ছাঁচ তৈরি করা হয়, সেই ছাঁচ রঙে মানে রং লাগানো হয়, আর সেটা দিয়ে কাপড়ের উপর সরাসরি পেস্ট করা হয়, মানে প্রেসার দিয়ে ওটা তৈরি করা হয়। আচ্ছা, বার্ন আউট প্রিন্টিং। বার্ন আউট প্রিন্টিংটা অনেক জায়গায় অ্যাসিড প্রিন্টিংও বলে, অ্যাসিড প্রিন্টিং নামেও পরিচিত। বার্ন আউট প্রিন্টিংয়ে কী হয়, ওই সব প্রিন্টিংয়ের বেসিক মেকানিজম মূলত একই, যে আপনার একটা স্ক্রিন তৈরি করা হবে, স্ক্রিনের ভেতরে আপনি একটা ডিজাইন ফুটাই তুলবেন, সেই ডিজাইনটা ফুটাই তোলার পর ওটা দিয়ে অ্যাসিড পেস্ট করা হয়। যেখানে প্রিন্টিং পেস্ট হচ্ছে পেস্ট করা হয়তো, প্রিন্টিং পেস্ট বসানো হয়তো, সেখানে অ্যাসিড বসানো হয়। অ্যাসিড বসানোর পর আপনার নির্দিষ্ট যে শেপটা, নির্দিষ্ট যে ডিজাইনটা দরকার, ওইটা হচ্ছে জ্বলে ওই জায়গার রংটা জ্বালাই দেয়। রংটা জ্বালাই দিয়ে ওই জায়গায় অনেকটা ইয়ের মতো, ওয়াশিংয়ের মতো একটা ইফেক্ট চলে আসে। ওয়াশিংয়ের মতো একটা ইফেক্ট চলে আসার পর ওই জায়গাটা মানে যেই ওখানে যে নতুন ডিজাইনটা তৈরি হয় ওটাই বার্ন আউট প্রিন্টিং। আমরা ইন ডিটেইল করব। আর ডিজিটাল প্রিন্টিং তো যেমন এই যে আব্দুল সামাদ, একটু দাঁড়ান, হ্যাঁ রেজাল্টটা একটু সারা। এই যে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টিং, যেটাকে সাবলিমেশন প্রিন্টিংও বলে, ডিটিএফ প্রিন্টিংও বলে। আমাদের মূলত জার্সি যেটা একটু ঘুরেন 360 ডিগ্রি, আপনি ঘুরেন, সামনে দেখালেই হবে। এই যে সানজিদা দেখছেন তো, তার পিছনে ব্লেজার ছিল তো সানজিদা ভাবতেছে এখানে প্রিন্টিং করি। এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টিং। তারপর ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টিং। ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টিংটা ওই যে তখন আপনাদেরকে ডিসচার্জ প্রিন্টিং যখন পড়ানো হলো, ডিসপার্স আলাদা, ডিসচার্জ আলাদা। ডিসচার্জ যেটা বললাম যে রেডক্স বিক্রিয়া হয়, রিডাকশন, অক্সিডেশন, ইলেকট্রন যে গ্রহণ করে চার্জিত হয়। হ্যাঁ, ওইটা কিভাবে হয়? ওইটা হচ্ছে এই যে এর মতো বার্ন আউট প্রিন্টিং এর মতো, যে জায়গায় অ্যাসিড আমি প্রিন্ট করতেছি, অ্যাসিড প্রিন্ট না করে ইলেকট্রোস্ট্যাটিকে আমি হচ্ছে আধানযুক্ত, মানে যেই একটা কেমিক্যাল পেস্টই প্রিন্ট করতেছি ওটাই চার্জ থাকে, রঙের ভিতর আধান থাকে। যে লাল আর কালোর একটা মিশ্রণ আমি দিলাম, দেওয়ার পরে আমি উপর থেকে হচ্ছে আরেকটা ঋণাত্মক আধান দিয়ে ধনাত্মক আধান দিয়ে এই লাল রংটা টেনে নিলাম, তখন শুধু কালো ডিজাইনটা থেকে গেল। মানে বার্ন আউট প্রিন্টিং আর এই ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টিংটা মোটামুটি সেম মেকানিজমেরই, যে শুরুতে আমি পুরো জিনিসটাই পেস্ট করতেছি, করে ওখান থেকে নির্দিষ্ট জিনিসগুলো আমি উঠাই ফেলতেছি, নির্দিষ্ট জায়গায় রং উঠাই ফেলতেছি, একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। বিস্তারিত সামনে করবো। ফ্লক প্রিন্টিং। ফ্লক প্রিন্টিং চিনি কে? ফ্লক নাম শুনছেন? নাম শুনছেন, এখন মনে পড়তেছে না কোনটা, তাই না? একটা ছবি দেখালে সাথে সাথে মনে পড়বে। স্পেশালি বাচ্চাদের কাপড়ে বেশি থাকে। বাচ্চাদের কাপড়ে বিভিন্ন জায়গায় যে একটা খরগোশের ডিজাইন, সেটা একটা আশ হয়ে আছে, এই যে মখমল হয়ে আছে। চিনতেছেন নাকি চিনতেছেন না? শীতের কাপড়ে থাকে। আবার দেখবেন ক্যাপেও হচ্ছে ফ্লক প্রিন্টিং থাকে, সব ক্যাপে এমব্রয়ডারি থাকে, কিছু কিছু ক্যাপে ফ্লক প্রিন্টিংও থাকে। এইটা হচ্ছে ফ্লক প্রিন্টিং। ফ্লক প্রিন্টিংটার মেকানিজমও স্ক্রিন প্রিন্টিং এর মতো, যে শুরুতে আমার এই যে একটা কয়েলের মতো যে বৃত্ত যে একটা ডিজাইনটা, এই এরিয়াতে আমি হচ্ছে স্ক্রিনের ভিতর দিয়ে গাম পেস্ট করব, ওই ছাঁচ, এইগুলো এক একটাকে স্ক্রিনের সাথে তুলনা করেন। স্ক্রিন কিন্তু এরকমই, মেশ ফ্যাব্রিকটি এরকমই হয়ে যে জানলা, নিজেদের ডান পাশে জানলাগুলো যদি দেখেন, এই জায়গার ভিতর দিয়ে আমরা হচ্ছে গামটা পেস্ট করি কাপড়ের উপর,
গাম পেস্ট করার পর উপর দিয়ে গান মানে ওই এয়ার গান দিয়ে এই ফাইবারগুলোকে স্প্রে করা হয়, উপরে ফাইবার ছিটানো হয়। তো ছিটানো হইলে যেই জায়গাটাতে হচ্ছে গাম আছে সেই জায়গাটায় ফাইবার লেগে যায়, লেগে গেলে বাস ওটা ফ্লক প্রিন্টিং, ওখানে ডিজাইনটা হয়ে গেল। আর আশেপাশে এরপরে ওয়াশ করলে বা এয়ার গান দিয়ে স্প্রে করলে এমনি ওই অন্য ফাইবারগুলো উড়ে যায়, সরে যায়। এটা একটা স্পেশাল একটা ইফেক্ট আসে এই জন্য। ওকে, ইঙ্কজেট প্রিন্টিং। ইঙ্কজেট হচ্ছে ওই যে ডিজিটাল যেটা আব্দুল সামাদ পড়ে আছে যেটা, ওইটা ছাড়াই ওইটার আরেকটা বিশেষায়িত রূপ হচ্ছে ইঙ্কজেট প্রিন্টিং। এই ইঙ্কজেটটাই বর্তমানে একদম যে ডিজিটাল প্রিন্টিং বলে। আর ওই আব্দুল সামাদেরটাকে সরাসরি ডিজিটাল না ডেকে ওটাকে হচ্ছে সাবলিমেশনও বলে। আবার মানে লোকাল মার্কেটে বিভিন্ন জায়গায় ডিটিএফ প্রিন্টিং নামে শুনবেন, যে মগে প্রিন্ট করতেছে, তারপর কাচের মানে সেরামিক্সের উপর প্রিন্ট করতেছে। এমনকি ওই যে নির্বাচনী প্রচারণা বা অমুক ভাই বলে যে আপনারা রাস্তায় যে ইয়েগুলো দেখেন, বিলবোর্ডগুলো দেখেন, এগুলো সব সাবলিমেশন প্রিন্টেড, যে বড় বড় ডিজাইনগুলো ওভাবে প্রিন্ট করা হয়। ওইটা থেকে ইঙ্কজেট প্রিন্টিংটা ডিফারেন্ট। ইঙ্কজেট প্রিন্টিংটার যদি একটা ভিডিও দেখাই তাহলে ওয়াল ফ্রেমে যেগুলো থাকে, হ্যাঁ ওয়াল ফ্রেম, ওয়াল ফ্রেম, হ্যাঁ ওয়াল ফ্রেমের মধ্যে ইনজেক্ট প্রিন্টার যে ইয়েগুলো ক্যালিগ্রাফি চাইলে ইঙ্কজেট দিয়ে করা যাবে। দেখেন এখন দেখলে বুঝবেন। লুম, তাঁত দিয়ে যেভাবে ইয়ে হয়, তাঁত দিয়ে যেভাবে কাপড় তৈরি হয়ে আসে, ইঙ্কজেট প্রিন্ট দিয়ে ওইভাবে অল্প অল্প করে কাপড় প্রিন্ট হয়ে আসে। আর ইউটিউবও খুবই কনফিউজিং একটা জিনিস, সার্চ দিলে ওরা ডিফারেন্ট রেজাল্ট শো করে, অ্যাকচুয়াল জিনিসটা হয়তো জানাই হয় না অনেক সময়। মেশিনে বিভিন্ন প্যারামিটার সেট করে দিচ্ছে, মেশিনে ফ্যাব্রিক মিনিটে কত মিটার পার মিনিট প্রডিউস হবে। এটা অনেক সময় লাগে। হ্যাঁ অনেক সময় লাগে, কিন্তু এটাতে হাইলি ডিটেইলড মানে আপনি জিনিস প্রিন্ট করতে পারবেন। তাতে যেভাবে কাপড় তৈরি হয়ে আসে এখানে ওরকম একটু একটু করে কাপড় আসবে, ওটা প্রিন্ট হয়ে আসবে। বড় বড় ডিজাইন, যে এই রুম সমান একটা ডিজাইন আপনি প্রডিউস করছেন, ডিজাইনটার দৈর্ঘ্য চিন্তা করেন, ডিজাইনটার দৈর্ঘ্য চিন্তা করেন একটা ফুটবল মাঠের অর্ধেক, 60 মিটার লম্বা। তো সেই ডিজাইনও এখানে আপনি প্রডিউস করতে পারবেন, যেটাই কোনো রিপিট সাইজ থাকবে না। তো মানে আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এত রকমের প্রিন্টিং আবিষ্কার করবে, তো এটা হচ্ছে হাইলি কাস্টমাইজড প্রোডাক্ট তৈরি করার জন্য ডিফারেন্ট প্রিন্টিং মেথডগুলো আসছে। আবার কিছু জায়গায় হাইলি কাস্টমাইজ করে তো আমি সবার উদ্দেশ্যে বিক্রি করতে পারতেছি না, কারণ সব প্রোডাক্টের কাস্টমার তো সবাই না, ডিফারেন্ট কাস্টমার বেস আছে। অনেকে হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট পড়তে পছন্দ করে, মানে দাম তার কাছে কনসার্ন না, যে দাম যত বেশি হবে হোক আমি কিনবো। আর অন্যজনের কাছে মনে হয় কি যে না, আমার দামটাই কনসার্ন, সুন্দর প্রিন্ট করা জিনিস আমি কম দামে কিনবো। তো তার জন্য তো স্ক্রিন প্রিন্ট করা আইটেম বা রোলার স্ক্রিন প্রিন্ট করা আইটেম, ওই টাইপের আইটেম। আর এরকম কাস্টমাইজ জিনিসপত্রের জন্য ইঙ্কজেট প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, সাবলিমেশন প্রিন্টিং এগুলো চলে। ওকে, আর স্ক্রিন প্রিন্টিং কি চিনেন? আচ্ছা, শিওর তো? একটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রিন আর একটা হচ্ছে রোটারি স্ক্রিন। রোটারি স্ক্রিনের ভিডিও কি আমি ক্লাসে আগে দেখাইছি? না স্যার, ফ্ল্যাটবেডটা দেখেছেন? ফ্ল্যাটবেড ভিডিও দেখাইছি, ভিডিওগুলো দেখেছেন? রোটারি ভিডিও দেখেন? রোটারিটা দেখেন নাই? ওটারে ইয়ে করলে, রাউন্ড করলে রোটারি। আবার ফ্ল্যাটবেডের ভিতরেও কিন্তু একটা আছে অটোমেটিক, একটা হচ্ছে ম্যানুয়াল। সেমি কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, সেমি কন্টিনিউয়াস বলতে পারেন, যেহেতু ফ্রেমগুলো সেট করে দেওয়া লাগতেছে। স্যার ইয়েতে সুবিধা বেশি, রোটারিতে সুবিধা বেশি। সিম্পল জিনিসগুলা কই, সিম্পল জিনিস না দিয়ে সব জটিল।
ফ্রেম আছে এই স্ক্রিনের ফ্রেম আপনাদের ল্যাবে আছে? ইয়ে ফ্যাক্টরিতে ইউজ করে অন্ধকার রুমের মধ্যে করতে হয়। এটা হচ্ছে একদম সিম্পল যে ফ্ল্যাট বেডটা, আর এই ফ্ল্যাট বেডকেই ইন্ডাস্ট্রি স্কেলে যদি আপনি নিতে চান, অনেক বড় বড় যে মাস্ট্যাং অ্যাট দ্য শো, এটা হচ্ছে কোনো একটা এক্সিবিশনে ওই ওদের নিজেদের কোম্পানি থেকে ভিডিও ছাড়ছে যে অনেক বড় বড় ক্যাপাসিটি প্রিন্ট ওই যে নিজে করতেছে। এটা হচ্ছে অটোমেটিক ফ্ল্যাট বেড। কাটিং এর পরে এখানে চলে আসে যে সেক্টর প্রিন্টিং কাটিং এর পরে প্রিন্ট হয়, তারপর সেলাই। আর কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার ফুল প্রোডাকশন হওয়ার পরে ওইটা আইটেম টু আইটেম ভ্যারি করে আর কি। সব জায়গায় আপনি আগে প্রিন্ট করতে মানে সব জায়গায় আগে প্রিন্ট করতে পারবেন না, যেগুলো পারবেন আগে সেলাই করতে পারবেন না সব জায়গায়। কি প্রিন্ট করতেছে মেনুগুলি যেটা এখন চলে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে সিম্পল জিনিস দেখানোর সময় সিম্পল জিনিস পাওয়া যায় না। এই সিম্পল জিনিস দিয়ে তার বিয়ে হবে এই যে প্রিন্ট কি বলে ফ্রেমটা বানাইলো, এই যে এখানে ছাঁচটা বসায় এরপর লাইট বক্সে ফেলার পর এই যে স্ক্রিনটা রেডি হলো। স্ক্রিন রেডি হওয়ার পরে এটা অটোমেটিক। ও আচ্ছা, এটা আবার ইয়েতে অটোমোবাইলের পার্টে প্রিন্ট করতেছে, দেখছেন স্ক্রিন প্রিন্টিং মেথড দিয়ে। ফাইবার গ্লাস আইটেম, ইন্টারেস্টিং জিনিস। স্ক্রিন প্রিন্টিংটা একটু বেশি হ্যাঁ, মানে স্ক্রিন প্রিন্টিংটাই একটু বেশি ম্যানুয়াল, মানে কি এটা ম্যানুয়ালি এই জিনিসটা। আর এই স্ক্রিন প্রিন্টিংই চলে সব জায়গায়, এমনকি আপনাদের ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করছি কি না আমার যতটুকু মনে পড়ে ডিসকাস করছি একদিন খুব বিস্তারিতভাবে, সবাই হয়তো ক্লাসে ছিলেন না। এই যে ওভেন যে ফ্যাব্রিকগুলো, ওভেন নিট আর ওভেনের মেইন পার্থক্য তো বুঝেনি। আমাদের শার্টের যে ফ্যাব্রিকগুলো এগুলোও কিন্তু ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিংয়ে অহরহ স্ক্রিন হচ্ছে, এই জন্যই আমরা সস্তায় পাচ্ছি আইটেমগুলো। না হয় যে সুন্দর সুন্দর প্রিন্ট করা শার্টগুলো আমরা দরদাম করে 300 টাকা 200 টাকাতে পেয়ে যাচ্ছি, এটা ওরা যদি কম খরচে না বানাতে পারতো আমরা মোটেও পাইতাম না। কারণ একটা ওভেন ফ্যাব্রিক এটা তৈরি করার প্রসেসেরই একটা কস্ট আছে। নিটিংয়ে যে কস্টটা অনেক কম, ওভেনে সেই কস্টটা অনেক বেশি। তো তার উপর যদি আপনি এই জন্য চিন্তা করেন, জার্সি যে ফ্যাব্রিকগুলো জার্সি, সেই জার্সিগুলোতে সাবলিমেশন প্রিন্ট করার পর ওইটা আমি 400 টাকায় কিনতে পারতেছি। আর ওভেন ফ্যাব্রিকে যদি সাবলিমেশন করা হতো তাহলে কিন্তু ওটার কস্ট আরও বেশি পড়তো, ওটার কস্ট আরও বেশি পড়তো। আচ্ছা, তো এবার রোটারি স্ক্রিন প্রিন্টিংয়ের একটা ভিডিও দেখাই। এই যে ওইটা স্পেশালি একটা মেশিনের এক্সিবিশনের মেশিনের অ্যাড দেখাচ্ছে যে সেই মেশিনে আপ টু 24 কালারের ডিজাইন প্রিন্ট করা যাবে। রিপিট সাইজ এই যে কত বড় দেখছেন, 640/1080 মিলিমিটার, তাহলে কত 640 মিলিমিটার, তাহলে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার, মানে ভুল বললাম, 60 সেন্টিমিটার বাই 100 সেন্টিমিটার। এই যে
এগুলা একটা একটা সব রোলার। এই ফ্ল্যাট বেড স্ক্রিন যেটা, সেটার স্ক্রিনটা ফ্ল্যাট, আর রোটারি স্ক্রিন যেটা, ওটার স্ক্রিনটা ফ্ল্যাট করে তৈরি করতেছি, তারপরে ওটা আবার আমি হচ্ছে রোটারি স্ক্রিনের ভিতরে ঢুকাচ্ছি, আর এটার ভিতর দিয়ে রং ইনপুট করা যে এটা বেগুনি, এটা নীল, এটা আসমানি, এটা সবুজ, এটা হলুদ, এটা কমলা, এটা বিভিন্ন রোলার বিভিন্ন কালার প্রিন্ট হয়ে যাবে। ভিতরে ধরেন এইটা একটা ডিজাইন, এই ডিজাইনটায় 5টা কালার আছে, চতুর্ভুজটা হচ্ছে বেগুনি, তারপরে ভেতরে একটা সার্কেল আছে, সেটা হচ্ছে আসমানি, বেনি, সরি সেটা নীল, তারপরে এই রংটা হচ্ছে আসমানি, গ্রিন, ব্লু, তারপরে ভেতরে ধরুন লাল, আর তার ভিতরে আরেকটা ডট আছে, সেই ডটটা হচ্ছে ব্ল্যাক। তো আপনার রোটারি স্ক্রিন প্রিন্টিং এ যদি আমি এটা ডিজাইন করতে চাই, আমার কয়টা স্ক্রিন লাগবে? 5টা। তো মানে এটা তো বুঝতেছেন, এটা তো কোনো কনফিউশন নেই। তাহলে আর এখানে সময় নষ্ট না করে একটু থিওরিতে চলে যাই। আর স্টেনসিল একটু দেখাই। স্টেনসিল কি চিনেন? স্পেশালি যারা ক্যালিগ্রাফি করে, একটা কমন ডিজাইন সব জায়গায় যদি আমার করা লাগে, এটা হচ্ছে ছাঁচ বানায় নিতে হবে, ছাঁচ বানায় সেই ছাঁচের ভিতর দিয়ে প্রিন্ট করতে হবে। এই যে একটা ছাঁচ বানাচ্ছে, ছাঁচ বানানোর পর এটার ভিতর দিয়ে দেখেন, চিন্তা করেন, এটার ভিতর দিয়ে সে ব্লক আকারেও প্রিন্ট করতে পারে, এটা তো একটা ব্লকই বলা যায়, আবার সে স্প্রেও করতে পারে, সে ইয়েও করতে পারে, ওই জায়গাটা কি প্রেসিংও করতে পারে, 3 ভাবে করা যায়। এটা হচ্ছে স্টেনসিল। এই যে ছাঁচটা আমি বানাই নিলাম, ছাঁচটাকে বলতেছে স্টেনসিল। হতে পারে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কোনো শর্ট কোশ্চেনে এরকম কিছু চলে আসলো। প্রোডাক্ট এটা কি নিট ফ্যাব্রিক না ওপেন ফ্যাব্রিক? তাহলে ওপেন ফ্যাব্রিকে স্টেনসিল প্রিন্ট করা যাচ্ছে। আর এয়ার ব্রাশ প্রিন্টিং, এই এয়ার ব্রাশ প্রিন্টিংও কিন্তু স্টেনসিলের মেথডেই করা যাবে। শুধু ভিতর দিয়ে আমি এয়ার ব্রাশ দিয়ে, ওই যে মোটরসাইকেল আছে কার আসলামের আছে আর কার আছে ইউসুফের আছে, তো আপনারা ওই যে যখন এগুলো ক্লিন করে এয়ার গান দিয়ে ক্লিন করে না, যে অনেক গতিতে পানি যায় উচ্চ চাপে, তো ওই এয়ার ব্রাশ প্রিন্টিংয়ে ওই সেম মেথডে 3D প্রিন্ট করে যে দেওয়ালে আছে না, ওটা 3D প্রিন্ট করে কি ওই গ্রাফিটিগুলো নাকি ওয়াল প্রিন্টিং এর মধ্যে 3D যে প্রিন্টগুলো করা হয় স্কুল দিয়ে, এটা আপনি এয়ার ব্রাশ প্রিন্টিং যেটা বলতেছেন। আচ্ছা আচ্ছা, ওই একটা আপনার বক্স থেকে ওইটার মধ্যে কেমিক্যাল দিয়ে তো ওই আর একটা ইয়ার থেকে ডিসপ্লে করার মতো আপনার 3D প্রিন্ট। আপনি যেটা বলছেন এটা সরাসরি দেখা হয়নি। ওইটা না, একটু সস্তাটা দেখাই। দারাজে দেখবেন আমি ওই যে রেগুলার ব্যাচেও ক্লাস নিই তো সেম সাবজেক্টে, এগুলোর দাম দেওয়া আছে হচ্ছে টাকা, 2500 টাকা। 2500 টাকা দিয়ে ওই যে এয়ার ব্রাশ প্রিন্টিং এর ইকুইপমেন্ট, ভিতরে আপনি রংটা ইয়ে করবেন, রং লিকুইড কালার ঢেলে দিবেন, ঢেলে এরপর স্প্রে করবেন। আচ্ছা, ফোন সাইলেন্ট করেন। এরপর হচ্ছে ট্রান্সফার প্রিন্টিং। ট্রান্সফার প্রিন্টিংটা অনেকটা এই যে সাবলিমেশনের মতোই, যে সাবলিমেশন পেপারে আমি প্রথমে প্রিন্ট করে নিলাম, তারপরে ওটা হিট অ্যান্ড প্রেশার দিয়ে ট্রান্সফার করলাম, মানে এখানে অনেকগুলো প্রকারভেদই একটার সাথে একটা কোলাইড করে, বা ওই একটা প্রকারভেদ আরেক জায়গায় এক্সপ্লেইন হয়ে যায়। আর রোলার প্রিন্টিংটা কি আপনারা চিনেন? যে
এইরকম গোল গোল যে সিলিন্ডার, বিভিন্ন কপার সিলিন্ডার, কপার তামার সিলিন্ডার, ওইটার উপরে ডিজাইন করা হয়, খোদাই করা হয়। খোদাই করা হয় এবং ওইটা রোলার প্রিন্টিংয়ের মেকানিজম এখনই আমরা পড়বো। এই যে সরাসরি রোলার প্রিন্টিংয়ে চলে আসছি। এই যে রোলার প্রিন্টিংয়ের মেকানিজম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে এই যে রোলার, এই রোলারের ভিতরে আমি হচ্ছে খোদাই করে ইউনিভার্সিটি অফ স্কলার্সের লোগোটা খোদাই করছি। খোদাই তো করি নাই, এখানে হচ্ছে এই যে আলাদা টিপ, উপরে যে দাঁতগুলো দিয়ে দিয়ে আমি ওই ডিজাইনটা বানাইছি। এটা কি আপনাদের মনে হয় পড়াইছিলাম? ওইটা তো আমি পড়াইছি। এটা কি তাহলে আজকে অনেকে আছে এটা পায় নাই, এটা কি আবার ডিসকাস করা লাগবে? করলে ভালো হয় নাকি? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ আপনাদের। এমনি যে রোটারি, এটা যে রোলার, এমনি যে রোলার, সেই রোলারের উপরে আমরা আলাদা টিথ তৈরি করে, টিথ দিই বলতে উপরের যে অংশটা, এটা যদি আপনাদেরকে বুঝাই, যেমন ধরুন এই স্টারটা আমি প্রিন্ট করব, এই স্টারটা আমি যদি প্রিন্ট করি তাহলে একটা রোলার, এটা হচ্ছে একটা রোলারের সারফেস তো বুঝি, রোলারের উপরিভাগের তল, সেই তলের উপরে এই তারার যুক্ত এরিয়াটা আমাকে উঁচু করে রাখতে হবে। উঁচু করে রাখার জন্য আশেপাশে সব জায়গায় আমাকে তাহলে খোদাই করে এই জায়গাটা উঁচু করে রাখতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এরকম হবে, মানে এই সবগুলো জায়গায় খোদাই করতেছি, এনগ্রেভ করতেছি, গ্রেভ করে ওটা নামাই ফেলতেছি, আর এই তারাটা উপরে উঠে থাকতেছে, 3D হয়ে থাকতেছে। যেমন এই টেবিলের উপর ডাস্টারটা উপরে উঠে থাকতেছে। এখন যদি আমি রং লাগাই এই পুরো টেবিলে, তাহলে ডাস্টারটাতে রং লাগবে। তারপর যদি আমি একটা আমার হাত এভাবে বসাই, তাহলে এই ডাস্টারের উপরে যে রংটা লাগতেছে সেটা আমার হাতে চলে আসবে। এতক্ষণ যে কথাটা বললাম কার কার মাথার উপর দিয়ে গেছে? বুঝছেন কে কে আমি যা যা বললাম এতক্ষণ? বুঝছি, কিন্তু বুঝেন? হ্যাঁ, রোলারটা আমার প্রত্যেক ডিজাইনে খোদাই করতে হচ্ছে আলাদা। এগুলো হচ্ছে মানধাতার আমাদের প্রিন্টিং মেকানিজম। একটা হচ্ছে ব্লক প্রিন্টিং, আর ওই ব্লক প্রিন্টিংটাই যখন আমি রোলার ফর্মে নিয়ে আসছি ওইটাই রোলার প্রিন্টিং। এবং দুঃখের বিষয় হচ্ছে ইউটিউব নিজে খুবই কনফিউজ। হ্যাঁ, ওরা যদি আমি রোলার প্রিন্টিং দেখাতে বলি ও রোটারি স্ক্রিন প্রিন্টিং দেখাবে। এরপর আপনারা রোটারি স্ক্রিন প্রিন্টিং দেখে রোটারি আর রোলার এই দুটোর ভিতর মানে কনফিউজ হয়ে যাবে। এই যে ব্রাশিং এর বল কালার লাগবে আর একটা প্রিন্ট করতে যাবে, দেয়ালে প্রিন্ট করবে স্যার। এই যে বুঝতে পারছেন? এটা দেয়ালের জন্য বললেন না, আপনারা করেন নাকি? যেমন আমার বন্ধু তারা নিজেরা যখন বাড়ি করলো, শখ করে ফুল ফলের পাতার ডিজাইন করছি। তাহলে আমরা কি দেখতেছি? এটা হচ্ছে রোটারি স্ক্রিন প্রিন্টিং না? না স্যার, রোলার ও আচ্ছা, ঠিক আছে। মনোযোগ আছে স্যার ক্লাসে? করা যায় এবং করা হয়, ম্যাস স্কেলে, লার্জ স্কেলে করা হয়। ধরেন যে এই মেশিনটা 1997 সালে এই মেশিনটা ধরেন 30 লাখ টাকা দিয়ে কিনছে, তো সে কি মেশিন ফেলে দিবে? সে ওইটা যখন কাপড় এক্সট্রা পড়ে আছে, আমার এমনি ডিজাইন করে লোকাল মার্কেটে, মানে সারপ্লাস ফ্যাব্রিক, আপনারা নিজেরা যে যা কাপড় পরে আছেন সবগুলাই যখন ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, তো ওটার সারপ্লাস থাকে না, অতিরিক্ত থাকে না, ওগুলো ওরা নিজেরা ওরকম করে, মেশিন খালি রাখে না। যদি ওয়ার্কারকে তো স্যালারি দিতে হচ্ছে, অপারেটরকে, আর আমার ফ্যাব্রিকও এক্সট্রা আছে, ওগুলো বানাই লোকাল মার্কেটে। এগুলো রোলার প্রিন্টিং, এই রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিনের মতো লার্জ স্কেলের রোলার প্রিন্টিং মেশিনও আছে, কিন্তু ওগুলা আমি কি বলতেছি 20-30 বছর আগের টেকনোলজি, যে 1990 দশকে কেউ একজন 30 লাখ টাকা দাম দিয়ে কিনে আনছে, তো সে এগুলা করে লোকাল মার্কেটে দিয়ে দেয়, ইন্ডাস্ট্রিতে আছে, সেগুলো আমরা সেই আইটেমগুলো আমরা কম দামে পাই। আচ্ছা, তো মেকানিজমটা একটু বোঝাই। মেকানিজম সিম্পল,
ইঙ্ক ট্রে থাকে, ইঙ্ক ট্রে থেকে রংটা এই যে অ্যানিলক্স রোলারে নিচ্ছে, অ্যানিলক্স রোলার থেকে এই রংটা ওই যে আমার যে ফুল পাতার ডিজাইনটা হচ্ছে যে প্লেট ফেক্সো প্লেটে, এই ফেক্সো প্লেটের ভেতরে আমার হচ্ছে ওই ফুল পাতার ডিজাইনের রংটা আমি লাগাই নিচ্ছি ইঙ্ক ট্রে থেকে অ্যানিলক্স রোলারে, অ্যানিলক্স রোলার থেকে এই যে ফ্লেক্সো প্লেট থেকে এখানে হচ্ছে আবার ইমপ্রেশন সিলিন্ডার বা যেটা প্রেসার সিলিন্ডার, ওই দুটো প্রেসার সিলিন্ডার আর ফ্লেক্সো যে প্লেট, এই দুটোর ভিতর দিয়ে কি যাচ্ছে ফ্যাব্রিক যাচ্ছে, কাপড় যাচ্ছে। আমি আরেকবার রিপিট করি, ফাউন্টেন রোলার এখান থেকে ইঙ্ক ট্রে থেকে ফাউন্টেন রোলার রংটা নিয়ে অ্যানিলক্স রোলারে পাঠিয়ে দিচ্ছে, অ্যানিলক্স রোলার সেই রংটা ফ্লেক্সো প্লেটে দিয়ে লাগাই দিচ্ছে ওই ফুল পাতা ডিজাইনের উপর। সেই ডিজাইনটা এই যে প্রেসার রোলার বা ইমপ্রেশন রোলার, এইটা এই দুই রোলারের মাঝখানে যে কাপড় যাচ্ছে ওই কাপড়ের উপরে রংটা প্রিন্ট করে দিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে মেকানিজম। এটা আবার ফ্লো চার্ট আকারেও সুন্দর করে এখানে লেখা আছে। হ্যাঁ, কারণ নিট ফ্যাব্রিক এরকম প্রেসার নিতে পারবে না। স্টেনসিল প্রিন্টিং তো আপনাদের দেখাইছি, স্টেনসিলটার কি ওইটা এখানে সংজ্ঞা একটু দেখে নেবেন। স্টেনসিল হচ্ছে ছাঁচ, যে ছাঁচের ভিতর দিয়ে আপনি এই যে প্রিন্ট পেস্টও করতে পারবেন, আবার প্রিন্ট হচ্ছে ব্রাশ স্প্রেও করতে পারবেন, ব্রাশও করতে পারবেন ওই একটা ছাঁচের ভিতর দিয়ে। হাই ডেনসিটি বা ওটাকে প্লাস্টিসলও বলে, ওইটাও সেম স্ক্রিন প্রিন্টিং এর মেথড দিয়ে আপনি প্রিন্ট করবেন, কিন্তু ভিতরে ডিফারেন্ট একটা কেমিক্যাল থাকে, ওই কেমিক্যালের জন্য আপনার হচ্ছে ওটা ফুলে যায়। হাই ডেনসিটি আছে, পাফ প্রিন্ট আছে, তারপরে হচ্ছে গ্লো ইন দ্য ডার্ক বা যেটাকে হচ্ছে রেডিয়াম প্রিন্টিংও বলে বা ফসফরাস প্রিন্টিংও বলে। সেম মেকানিজম, সেম সব কিছু, শুধু একটা পেস্ট মানে প্রিন্টিং পেস্টের ভিতর সিলিকন দেয়, সিলিকন না, ফসফরাস কেমিক্যাল দেয়। ওই ফসফরাস কেমিক্যালের জন্য এই তসবি, অনেকগুলো পুরাতন আমলের তসবি আপনারা দেখছেন কিনা জানি না, যে আলোর সামনে রাখলে আলোটা ক্যাচ করে নিত, যখন লাইট বন্ধ করে দেওয়া হতো তখন সবুজ রং, স্পেশালি সবুজ কালার এভাবে আসে। মানে আমার নিজের কাছে সবুজ একটা ছিল। তো এইটা হচ্ছে সেম মেকানিজম। স্ক্রিন প্রিন্টিং ইয়াতে পাওয়া যায়, ফোনে স্টিকার রেডিয়াম করা যায়, রেডিয়াম করা যায়, অনেক কিছুই রেডিয়াম হয়, কাপড় চোপড় হয়, জুতা হয়। ইয়াতে ইউজ করে স্যার, ওই যে যারা নাইট গার্ড বা ট্রাফিকে থাকে রাতে, ট্রাফিকদের আলো জ্বলে ওইটা আছে। আবার ট্রাফিকদের কিন্তু আরেকটা ডিফারেন্ট জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে সিলিকন প্রিন্ট। আমার নিজের কাছে সব স্যাম্পল আছে, আমি ক্লাসে এনে দেখাবো। সিলিকন প্রিন্ট আর জেল প্রিন্ট এগুলা অনেক দূর থেকে লাইট রিফ্লেক্ট করতে পারে। গ্লো ইন দ্য ডার্কটার মূল পারপাস হচ্ছে অন্ধকারে আলো দিবে, আর লাইট রিফ্লেক্ট করার জন্য দুইটা ডিফারেন্ট প্রিন্ট আছে, একটা সিলিকন প্রিন্ট আর একটা হচ্ছে জেল প্রিন্ট। ওখানেও সেম মেকানিজম, সব পেস্ট টেস্ট ফরমেশন মেথড সব সেম, জাস্ট আমার পেস্টে ডিফারেন্ট একটা সিলিকন প্রিন্টিংয়ে সিলিকন কেমিক্যালটা দিচ্ছি। ওইটা দিলে হয় কি, ওইটা হচ্ছে দূর থেকে যে টাইলস যেমন এখন আলো রিফ্লেক্ট করে চকচক করতেছে পিছনে সূর্যের আলো এসে, তো ওইরকম লাইট রিফ্লেকশনটা হয় ওইটা। আচ্ছা, ফ্ল্যাট স্ক্রিন, এই যে ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং, এইটার মেথড আগের দিন মনে পড়াইছিল, রোটারি আর ফ্ল্যাট। আচ্ছা, মনে করতে পারেন না পারেন আমি সংক্ষেপে বলে দিই। সবাই কি কোনো ল্যাব রিপোর্ট লিখতেছেন? অনেকের হচ্ছে কাগজ কলম, মানে মনে হচ্ছে কলম চলতেছে কাগজে। আচ্ছা, নোট করলে তো ভালো। ফ্ল্যাট স্ক্রিনটা কিভাবে তৈরি হয়, ঠিক আছে? আমার নিজের গ্যালারিতে প্রচুর ছবি আছে, কিন্তু বের করে রাখতে পারলে ভালো হতো। আমি নিজেই তো এগুলো করছি। স্ক্রিনটা এটা দুইভাবে হতে পারে। এটা হচ্ছে এখানে কিন্তু ইংলিশে সব বর্ণনা দেওয়া আছে, আমি জাস্ট বাংলায় আপনাদেরকে বলে দিচ্ছি। এখন রিডিং পড়ে পড়ালে আপনাদের নামাজের টাইম হয়ে যাবে, তো আমি অল্প ভিতর শেষ করে দিব। স্ক্রিনটা কাঠের হইতে পারে অথবা ধাতব হইতে পারে, যেটা হচ্ছে পাতলা করলে অ্যালুমিনিয়ামের করে, সচরাচর স্টিল, একদম স্টিলের করে না। তো ওইটার উপর আপনি মেশ ফ্যাব্রিক নাম শুনছেন কে কে? নাম শুনেন নাই কে কে? মেশ ফ্যাব্রিক চিনেন না কে কে? দেখেন নাই কে কে? হ্যাঁ, মশারি যেটা ইউজ করে ওটা মেশ ফ্যাব্রিক। হ্যাঁ, ওটাকে মানে বাজারে মেশ ফ্যাব্রিক নামেও চিনে আর কি।
সচরাচর নিম্নমানের বলতে স্ক্রিন, একটা স্ক্রিন কিন্তু আপনি হচ্ছে 2 মাস 1.5 মাস ইউজ করার পর ওই স্ক্রিনটা ছিঁড়ে ফেলতে হয় বা ওটা কাগজের মতো নরম পাতলা হয়ে যায়, ওটা বেশি ইউজ করা যায় না। তো আমরা যখন ইউজ করছিলাম 110 কাউন্টের স্ক্রিন ব্যবহার করছিলাম, 110 কাউন্টের মেশ ফেব্রিক, 120 কাউন্ট আছে, 130 আছে, 40 আছে, 50 আছে। যত এই কাউন্ট বাড়ে তত এটা ফাইনাল হয়, আর যত থাকে তত এটা কোর্সার হয়। তো সেই ক্ষেত্রে ডিজাইনটা যত ফাইনাল কাউন্টে আপনি ডিজাইন করবেন, ডিজাইন তত বেশি হাইলাইট হবে, তত ফুটে উঠবে, তত লাইভলি লাগবে, 3 ডাইমেনশনাল মনে হবে। আর যত আপনি মোটা স্ক্রিন দিয়ে করবেন তত এটা 2D টাইপের হয়, মানে 3D ভাবটা কমে যায়, কম ফুটে ওঠে, কালার ভ্যারিয়েশন কম চোখে পড়ে। এই তো স্ক্রিন আপনি লাগাইলেন ফ্রেমে, কাঠের ফ্রেম হলে পেরেক দিয়ে লাগাইতে হয়। ধরেন একটা বড় ফ্রেমে একদিকে 24টা পেরেক, এদিকে 18টা, এদিকে 24টা, এদিকে 18টা পেরেক দিয়ে মারলেন। কাঠের ফ্রেম বেশিবার ইউজ করা যায় না। আর এখন যেটা হয়, এখন হচ্ছে যে ফেভিকল দাম দিয়ে হচ্ছে ওই স্টিলের অ্যালুমিনিয়ামের স্ক্রিনের উপর মেশিনটা লাগানোর পর এই একটা ইমালশন মিক্সচার বলে, যেটাকে বাজারে লোকাল নাম হচ্ছে TXR। এই যে এটা দেখছেন কে এই জিনিস? আচ্ছা, দেখলে তো ভালো। এই ইমালশন এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বিশেষ বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে আমি স্ক্রিনে যখন লাগাবো, এই যে আপনাদের জানলাটা দেখতে যেরকম লাগতেছে, জানলার স্ক্রিন হুবহু এরকম কিন্তু এক একটা স্ক্রিন হয় মেশ ফ্যাব্রিকগুলো। তো এইটাতে ওই স্কুইজি যেটা দিয়ে আমি রং পেস্ট করি, স্কুইজি দিয়ে ইমালশনটা পুরোটাই মাখানো হয়। মাখানোর পর যদি আমি আলোর সামনে রাখি জিনিসটাকে, ওটা শক্ত হয়ে যাবে, সিমেন্টের মতো শক্ত হয়ে যাবে। ওটাই হচ্ছে আপনারা বলতেছিলেন যে আপনারা অন্ধকার রুমে করতেন, ওটাকে বলে শর্ট মেয়া, লোকাল মার্কেটে বলে শর্ট মেয়া বা একটা ডিজাইন পেস্ট করা। তো ওইটা কি করা হয়, ওটা ধরেন ইউনিভার্সিটি অফ স্কলার্সের লোগোটা আমি হচ্ছে স্ক্রিন বানাবো। এই স্ক্রিন বানানোর জন্য এইটা আমি সাদা কাগজে কালো রং দিয়ে প্রিন্ট করব। প্রিন্ট করার পর এই ইমালশনটা যখন একটা স্ক্রিনে লাগাবো, পুরোটা লাগানোর পরে সেই স্ক্রিনের উপর এই আমি যে কাগজটা প্রিন্ট করলাম, এটা উল্টা করে ট্যাপ মেরে দিব, স্কচ টেপ দিয়ে উল্টা করে ট্যাপ মেরে দিব। ট্যাপ মেরে এটা হচ্ছে সানলাইটে 10 মিনিট রাখি সূর্যের আলোতে। আর যাদের নিজস্ব কাস্টমাইজ লাইট বক্স বানানো থাকে, টিউবলাইট দিয়ে লাইট বক্স বানায়, যেমন আমি নিজে সাউথ ইস্টে যখন ইন্টার্নশিপ করছি, ওখানে ওদের লাইট বক্সের বাল্বটার পাওয়ার ছিল 50,000 ওয়াট। 50,000 ওয়াট। ওটার দিকে খালি চোখে তাকাইলে সে মানে তার একটা চোখের মানে লাস্টিং ক্ষতি হবে এবং সে টেম্পোরারিলি ব্লাইন্ড হয়ে যাবে সরাসরি ওটায় তাকাইলে। তো ওই লাইটে 20 সেকেন্ড শর্ট নিতে হয়, মানে 20 সেকেন্ডের ভিতরে ওই স্ক্রিনটা শক্ত হয়ে যায়। ওটা অনেক পুরাতন মেশিন, তো এখন আর 50,000 পাওয়ার পাওয়া যায় না। তারা ওটা 1 মিনিট করে রাখছিল। রাখার পর এরপর আপনি এয়ার গান দিয়ে স্প্রে করেন। স্প্রে করলে ইউনিভার্সিটি অফ স্কলার্স এরিয়াটাই ওই জায়গায় তো শক্ত হতে পারে না, কারণ ওই জায়গাটাতে আমার হচ্ছে কালো একটা শেড পড়ে গেছে প্রিন্ট করা যেটা। তো তারপরে ওখানে আপনার স্ক্রিন তৈরি হয়ে যাবে। স্ক্রিন তৈরি হওয়ার পর আপনি ওখানে রং পেস্ট করেন, তারপর ওটা ব্লো ড্রায়ার দিয়ে শুকান, স্টিম করেন, ড্রাই করেন। এই হচ্ছে ফ্ল্যাট স্ক্রিন মানে মেথডের পুরোটা আমি বলে দিই। আর এখানে লেখা আছে, না বুঝলে আমাকে জানাবেন। আর রোটারি স্ক্রিন প্রিন্টিংয়ে ওই স্ক্রিন বানানোর প্রসেসটার বিস্তারিত বর্ণনা দেওয়া নাই, এখানে জাস্ট বলতেছে যে এই সিলিন্ড্রিক্যাল মানে ওখানে যেটা ফ্ল্যাট বেড 4 কোণা ফ্ল্যাট থাকে, এখানে ওটা সিলিন্ড্রিক্যাল থাকে, হ্যাঁ, যে সিলিন্ডার শেপের। তো ওইটার ভিতর দিয়ে এখানে মেশিনের স্পিড সর্বোচ্চ 1 মিনিটে 50 মিটার পর্যন্ত যাইতে পারে, এবং তার ভিতরে তাহলে চিন্তা করেন ওখানে অনেক দ্রুত আপনি প্রোডাকশন করতে পারবেন। কিন্তু এখানে একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে আপনার একটু ডিজাইন চেঞ্জ হলে স্ক্রিন চেঞ্জ করতে হবে। ওই স্ক্রিন দিয়ে আর আপনি ওই রিপিট অর্ডার না আসলে ওই সেম স্ক্রিন আর ব্যবহার করা যায় না, এটা ফ্ল্যাট বেডের ক্ষেত্রে। আচ্ছা, আর এটা প্রচুর পরিমাণে ইউজ হয়। আর ট্রান্সফার প্রিন্টিংয়ের ভিতরে যে হিট ট্রান্সফার আছে, সাবলিমেশন আছে, ফিল্ম ট্রান্সফার আছে, ওয়েট ট্রান্সফার, মেল ট্রান্সফার, এগুলো আছে। সাবলিমেশন প্রিন্টে কি হয়? সাবলিমেশন প্রিন্টে এই যে ভোলাটাইল ডাই ইন দ্য প্রিন্টেড ডিজাইন। প্রথমে ওই যে ভোলাটাইল ডাই মানে হচ্ছে যে ডাইটা সহজে ট্রান্সফার করতেছি, যেটা এক জায়গায় ফিক্স না। প্রথমে ওই ভোলাটাইল ডাই ওটা দিয়ে আমি হচ্ছে সাবলিমেশন পেপারে একটা জিনিস প্রিন্ট করব। প্রিন্ট করার পর ওইটা যদি আমি সরাসরি করি,
সরাসরি হচ্ছে হিট অ্যান্ড প্রেশার দিয়ে ট্রান্সফার করে দিই, ওটা তখন ওই হিট ট্রান্সফার হয়ে গেল। আর আমি যদি ওরকম কিছু না করে এত দেরি লাগছে না, ক্যাম্পাসে গিয়েছিল টাকা দিচ্ছিস তো? তারপরে তো প্রথম একটা ক্লাসে অ্যাবসেন্ট আছে। আচ্ছা, এই সাবলিমেশন ইয়েটা, আর যেটা হচ্ছে সরাসরি ওই যে সাবলিমেশন প্রিন্ট যেটা বলতেছি, আমাদের জার্সিগুলো যেভাবে হচ্ছে আর কি, ওই মেশিন কি আপনারা দেখছেন? ওই মেশিন কিন্তু মোটামুটি কমন মেশিন। বড় কোনো দুইতলা মার্কেটে গেলে যেখানে হচ্ছে এই অর্ডারগুলো নেয়, আমি নিজে দেখছি ওই যে নির্বাচনী ব্যানার ট্যানারগুলো প্রিন্ট করতে, বা নির্বাচনী ব্যানার না, বড় যে কোনো ব্যানার। তো ওখানে মেকানিজমটা কি হয় একটু দেখেন। এই যে একটা ভোলাটাইল ডাই, মানে যে ডাইটা আমি হচ্ছে ইয়ে করতে পারতেছি, যে ডাইটাকে আমি বাষ্পে রূপান্তরিত করতে পারতেছি, এই ডাইটাকে আমি তাপ দিয়ে বাষ্পে রূপান্তর করতেছি। ঘন যে একটা সলিড অবস্থা, সলিড থেকে আমি একটা গ্যাসে রূপান্তর করতেছি। গ্যাসে রূপান্তর করে ওইটা আমি পলিস্টার ফ্যাব্রিকের উপর পেস্ট করব। কিভাবে পলিস্টার ফ্যাব্রিকের উপর কিভাবে করতেছি? ওটা হচ্ছে মেশিন দিয়ে করতেছি। ইঙ্কজেট প্রিন্টার দেখলাম না, মনে আছে? ওই যে লুম তাঁতের মতো করে হচ্ছে প্রিন্টিং হয়ে আসতেছিল। এই মেশিনের ভিতরে আমার যে সাবলিমেশন ইঙ্ক, ওই ইঙ্কটা সলিড আকারে, সলিড বলতে ওই যে লিকুইড আকারে এখানে দেয়া, দেখছেন? এই যে CMYK, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর কেইল মানে হচ্ছে ব্ল্যাক। তো এগুলো আমার ওই সলিড স্টেট থেকে বা লিকুইড যাই বলেন, এখান থেকে ওটা গ্যাসীয় পর্যায়ে যাচ্ছে, গিয়ে এই মেশিন থেকে জিনিসটা হচ্ছে এই ইয়েটার মাধ্যমে, এটা হচ্ছে অটোমেটিক হেড বলে, এই হেডের মাধ্যমে যে জায়গায় যে কালারটা পড়ার, আমার তো এখানে কম্পিউটার স্ক্রিন আছে, এটা কিন্তু আফ্রিকার সম্ভবত। চেহারা দেখে কিছু বলো, কোনো চেহারা দেখে বলো, যাই দিলে যাই বলেছে। তো ওখান থেকে যে আমার হচ্ছে গ্যাসীয় ফেজে আমার হচ্ছে সরাসরি পলিস্টারের উপর জিনিসটা হচ্ছে, তাহলে পলিস্টারের উপর এই সাবলিমেশন প্রিন্টিংটা স্পেশালি পলিস্টারের উপর হয়। আচ্ছা, এই যে ইট ক্যান বি অ্যাপ্লাইড অনলি অন পলিস্টার, এখানে একটু বাক্যে ভুল আছে, ইট ক্যান বি অ্যাপ্লাইড। এই যে এই জিনিসটাই দেখলেন আপনারা এখন, সাবলিমেশন প্রিন্টিং। আর বার্ন আউট প্রিন্টিং মনে আছে? তখন ওই যে ব্যাখ্যা করতেছিলাম বার্ন আউট প্রিন্টিং, যে আমি একটা জায়গায় অ্যাসিড পেস্ট করতেছি, অ্যাসিড পেস্ট করলে ওই যে জায়গাটা জ্বলে যাচ্ছে, জ্বলে গেলে আমার এই বার্ন আউট ইফেক্টটা আসতেছে। আর বাটিক তো ওই যে ব্লক প্রিন্টিং যেটা, সেটা টাইডাইং তো আমি মনে হয় ভিডিও দেখাইছি, টাইডাইং ভিডিও দেখাই নাই, যেই একজন ছিলেন না তার জন্য দেখাই। গামছার রং কিনে মাখামাখি করছেন কারা স্কুল কলেজের শেষ দিনে? মানে সাকিবের সামনে এগুলো বললে সাকিব আবার আমাকে জাজ করা শুরু করবে যে স্যার এখানে মানে বিদ্যার্থী কাজ করবেন, কথাবার্তা এক্সাম্পল হিসেবে দিচ্ছে। ওই গামছার রংগুলা দিয়ে এখানে টাই ডাই করতে পারবেন, যে রংটা বন্ধুর গায়ে মারলে 10 দিন সে গোসল করলে টেডা মারার আগে গামছা বাঁধতে স্যার, ওদিকে আমি আর কিছু না বলছি। সাইডে ফ্যাক্টরিতে স্যার অন্যভাবে করে আর কি, প্রোডাকশনে আপনার কিন্তু ভিতরে সব দিয়ে আছে আপনার মেশিনের ভিতরে প্রায় বাংলাদেশে কোনো ফ্যাক্টরিতে দেখছেন টাই ডাই চলতেছে? তাই এমস গ্রুপে যখন পড়াশোনা দিচ্ছিলাম তখন তো বায়ার স্পেশালি যে ডিজাইন চাই, ডিজাইন আপনারা টাই ডাই এ প্রডিউস করেন? হ্যাঁ করতে পারে। এটা ওই যে ওখানে মহিলারা থাকে ওদেরকে দেখাতে ওরা, হ্যাঁ, তো এটা তো কাস্টমাইজ কাজ, এগুলো তো তাহলে ইয়ে বেশি হওয়ার কথা। এটা
এটা করছি স্ক্রিন প্রিন্টিং যত সস্তায় করা যাবে এটা কিন্তু কস্ট বেশি পড়ার কথা সেই হিসাবে, কারণ একজন ওই যে দেখলেন না ওইভাবে ডিজাইন করতেছে। হুম? বেশি না স্যার, এটা মনে করেন যে এক সিরিয়ালে 4-5 জন করে দাঁড়ায়, তারপরে কি সুতা কিনে নেয় হাতে, কাপড় একসাথে গুছিয়ে নিয়ে খালি পেঁচায় করবে। না মানে ওইটাই আমি বলতেছি কি যে অন্যান্য মেথডগুলোতে ডিজাইন আমাকে বায়ার দিয়ে দিচ্ছে, সেই ডিজাইন আমি কম্পিউটারে প্রিন্ট করতেছি, করে স্ক্রিন বানাচ্ছি, বানাই আমি, আমার আর রিস্ক নাই। কিন্তু টাইডাইনে পুরোটা কিন্তু ব্রেইন থেকে করতে হবে, যে ডিজাইনটা ও মুখস্থ করবে, আর ভুল তো মানুষ করে, মেশিনের চেয়ে মানুষ বেশি ভুল করে, তো ওইটা রিস্কি বা ওইটা কস্টলি হওয়ার কথা। ইলেকট্রোস্ট্যাটিক মনে আছে যেটা বলছে যে আধানে চার্জিত করা হয়, যে ঋণাত্মক আধানে চার্জিত করে প্রিন্ট করা হয়, উপর থেকে ধনাত্মক আধানটা ধরলে এই ঋণাত্মক আধানগুলো উঠে যায়, প্রিন্টের ডিজাইন ফুটে ওঠে। ফ্লকিং এটাও বলছি। আর এখানে আরেকটা নাই লেজার প্রিন্টিং। লেজার প্রিন্টিংটাই হচ্ছে ওই যে ইঙ্কজেটকে লেজার করতেছে, একই জিনিস। ইঙ্কজেট যেটা লেজার প্রিন্ট স্যার, ওটা তো মানে অনেক দূর থেকে ইয়ে করে, মানে ওটা ডিজিটালেরই অংশ, ডিজিটালেরই ক্রাইটেরিয়া। আর কাছে থেকে করে না, মানে এইখান থেকে আগে ওকে প্রিন্ট করতে হবে, এই দূর থেকে মেশিনের সাথে এই যে ইয়ে হবে। আর লেজার প্রিন্ট হচ্ছে তোর যে প্যান্টের ডিজাইন করে না, ওইটাকে লেজার প্রিন্ট করে। প্যান্টের ডিজাইন যেটা, ওটা তো আফটার ট্রিট, ওটা তো ফিনিশিং। ওটা লাস্টে ফিনিশিং করে। ফিনিশিং আর প্রিন্টিং কিন্তু আলাদা জিনিস। লেজার প্রিন্ট করতে স্যার মানে ইয়ে করা যায়, আমি যদি চাই আমার পুরো ডিজাইন আমার ইয়েতে ফেব্রিকে দিতে মিস্টেক করে দেয়। এটা নাকি এরকম এরকম এটাকে কালার করা যায়, মানে এটা ফিনিশিং আমাদের ফ্যাক্টরিতে যখন বাইরে আসতো স্যার, তো বাইরের দুজনের পিকচার তুলে এই লেজারে করে দিত, ইনস্ট্যান্ট এই দিতে করে দিত। দেখেন এখানে কোনো জায়গায় কিন্তু প্রিন্টিং ওয়ার্ডটা উল্লেখ করা নেই, কারণ এটা আমরা লোকাল মার্কেটে নিজেরা হয়তো প্রিন্টিং নামে বুঝতেছি, কিন্তু এখানে কি রং দিচ্ছি, আমি রং দিচ্ছি না। এখানে থেকে সুতা আমরা রিমুভ করতেছি। এই যে এটা হচ্ছে ভেলোর ফ্যাব্রিক, তো না ভেলোর ফ্যাব্রিক না, এটা হচ্ছে ফার ফ্যাব্রিক। ফার কাপড় তো চিনেন, ভেলোর হচ্ছে ওই কম্বোর্ডারগুলো, মটমটগুলো। আর এখানে যেহেতু ওই যে উঠে উঠে আছে, এখানে একটা সারফেস, রাফ সারফেস মনে হচ্ছে ওই যে দুর্ভিক্ষ হইলে মাটি ফেটে যায় যেরকম, এরকম দেখা যাচ্ছে। তো এইটার ভিতর থেকে এই যে উপরে ডাই করা হয়েছে হালকা, এই একটা আসমানি কালারের শেড আসতেছে, কিন্তু এটাকে যখন পোড়াই ফেলতেছি ভিতরে গাঢ় রংটা দেখা যাচ্ছে। এটা কিন্তু মানে এই যে লেজার ফায়ারিং করতেছে, বা এটা লেজার ফিনিশিং বলা যায়, এটা প্রিন্টিং। এটা আরো স্পেসিফিক যদি বলি, ফিনিশিং অ্যাপারেল 3 পড়া হয়েছে আমার, অ্যাপারেল 3 এখন, ও সরি আপনারা আগে এক্সপার্ট বলবেন। একটা হচ্ছে ড্রাই প্রসেস, একটা হচ্ছে ওয়েট প্রসেস। এটা কি ড্রাই হবে না ওয়েট হবে? ড্রাই হবে। এটা আপনারা অ্যাপারেল 3 তে পড়বেন। আচ্ছা, আর লাস্ট একটা টপিক, এই যে ডিসচার্জের যে জিনিসটা, এই যে রিডক্স বিক্রিয়ার কথা যেগুলো বলছিলাম, যে প্রথমে ধরেন একটা, এখানে কিন্তু ডিসচার্জ দুই প্রকার আছে, একটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ, একটা হচ্ছে কালার ডিসচার্জ। তো এই ডিসচার্জের প্রিন্টটা, এটা ডাইড ফ্যাব্রিকের উপর কিভাবে করে জানো, এই যে হোয়াইট ডিসচার্জ, এটা যে কোনো একটা মেথড ফলো করে করতে পারেন আপনি, হয় রিডিউসিং এজেন্ট দিয়ে করতে পারেন অথবা অক্সিডাইজিং এজেন্ট দিয়ে করতে পারেন। তো প্রথমে আমার একটা নর্মাল ফ্যাব্রিক আছে, এই যে নীল রঙের ডাইড ফ্যাব্রিক, সেই ডাইডের উপরে আপনি যদি একটা পেস্ট বানান, মানে একটা কালার পেস্ট বানাচ্ছেন, সেই কালার পেস্টের ভিতরে আপনি হচ্ছে রিডিউসিং এজেন্ট দিয়ে দিচ্ছেন। রিডিউসিং এজেন্ট দিয়ে আপনি যদি ওই কালার পেস্টটা পেস্ট করেন, তাহলে ওই নির্দিষ্ট জায়গা থেকে রংটা উঠে যাবে, ডাইড কালার উঠে যাবে। উঠে গেলে কালার ডিসচার্জ কখন হলো, আপনার পেস্টার ভিতরে যদি আপনি একটা রং দিয়ে দেন,
যেমন এখানে হলুদ দেওয়া হয়েছে এই এটাই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট সহ একটা সলিউশন বানাই, সেটা দিয়ে স্প্রে করা হয়েছে বা পেস্ট করা হয়েছে, এই জায়গায় রঙগুলো উঠে গেছে। এটা হচ্ছে কালার্ড ডিসচার্জ। আর যদি আমি শুধু ওই ডিসচার্জের যে কেমিক্যালটা ওইটা নির্দিষ্ট জায়গায় পেস্ট করি, তাহলে হচ্ছে নিচের ছবিটা দেখতে পারবেন শুধু সাদা আছে, এটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ। এটা আমি দুইভাবেই করতে পারি, এটা আমি পটাশিয়াম আর সোডিয়াম ক্লোরাইডের একটা যৌগ দিয়েও করতে পারি, অথবা আমি হচ্ছে এটা সোডিয়াম সালফোজাইলেট ফর্মালডিহাইড, অথবা হচ্ছে এই যে এটার বাণিজ্যিক নাম হচ্ছে রঙ্গালাইট সি থায়োইউরিয়া টিন ক্লোরাইড, এটা তো আবার রাসায়নিক নাম। জিনিসটা খুবই সিম্পল, যে আমার একটা ডাইট ফ্যাব্রিক নীল রঙের, সেই ডাইট ফ্যাব্রিকের উপর অক্সিডাইজিং এজেন্ট অর রিডিউসিং এজেন্ট দিয়ে আমি যেই জায়গায় পেস্ট করব ওই জায়গায় ডিসচার্জ হয়ে যাবে, রং উঠে যাবে, বার্ন আউট প্রিন্টিং এর মতো। এবং ওখানে যদি আমি নিজে একটা রং মিক্স করে দিয়ে দিই, তাহলে রং উঠে ওখানে ওই নতুন রংটা চলে যাবে। এটাই হচ্ছে কালার ডিসচার্জ, ইলুমিনেটেড ডিসচার্জ বলতেছে বা কালার ডিসচার্জও বলে। আর এটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ। আপনাদের তো প্রায় 20 মিনিট নিয়ে নিলাম।